বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার পরিচালনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। নৈহাটি ঐকতান মঞ্চে ২ ঘণ্টার এই সেমিনারে বিদগ্ধ মানুষজনেদের আলোচনা সভা প্রেক্ষাগৃহে দর্শক মণ্ডলী ও শ্রোতাবৃন্দদের মনে রেখাপাতের সৃষ্টি করে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সভাপতি ডক্টর রতন নন্দী মহাশয়কেও ডেকে নিচ্ছি। এই সামান্য সাহায্য আমরা তুলে দেব ক্যান্সার আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্র রাজীব বসুর পরিবারের হাতে, এবং অবশ্যই আমরা তার দ্রুত আরোগ্য আসুক সকলে মিলে কামনা করি। আমি ডেকে নিচ্ছি মহেন্দ্র স্কুলের ছাত্র নেই, তার হাত দিয়ে একটু সামান্য সাহায্য, আর্থিক সাহায্য, এবং ডক্টর রতন নন্দী মহাশয় আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, তার হাত দিয়ে আমরা সামান্য সাহায্য তুলে দিচ্ছি ক্যান্সার আক্রান্ত ছাত্র ক্লাস 7-এর ছাত্র রাজীব বসুর চিকিৎসার জন্য। ওর কাছ থেকে আমি মাইক নিলাম এই কারণেই, এই রাজীবের জন্য আমরা নৈহাটিবাসী সবাই ঝাঁপিয়ে পড়েছি। আর এই নীলকে তুলে দেওয়ার অর্থ হলো, নীল আমাদের স্কুলের ছাত্র, নীলের কিছু কৃতিত্ব নেই, সে সাধারণ সবার মতো লেখাপড়া করে, কিন্তু তার মধ্যে একটু অন্যরকম আছে। সে একটু গল্প লেখে, মাঝে মাঝে আমাকে, আমি যখন রিটায়ার করি তখন আমাকে ডাকতো, স্যার একটু দেখিয়ে দেবেন। ও মাঝরাত্রে লাইভ করে আমাকে বলছে, লাইভ আমি দেখছি, কন্টেন্ট ক্রিয়েটর আর কি, লাইভে দেখছি একটা বাচ্চা ছেলের জন্য সে বলছে স্যার কিছু করা যায় না। ঠিক সেই জায়গাটাই আমার জায়গায় গিয়ে লাগে, এবং আমি আমার এই আন্তরিক ওয়েল উইশিং ইচ্ছা সকলের সামনে মাধুকরী হিসেবে পেশ করি। মাধুকরীটা আমার মধু করে উঠেছে। আমরা আজকে ৮,০০০ টাকা তুলে দিতে পারছি। এর আগে দেবদূত ওয়েলফেয়ার সোসাইটি সহ নৈহাটির পার্থ আছে আমাদের এখানে, সে ব্যক্তিগত উদ্যোগে নৈহাটির নানানজন সাহায্য করেছে। আপনারা যদি আরও অর্থের প্রয়োজন, যদি কেউ কিছু দেব মনে করে দিতে পারেন, যেটু আজকে এসে আমাদের অর্থটি গ্রহণ করলেন, এইটুকুনি। আর নিজের ওর শুভকামনা, মানে আমাদের যে ক্যান্সার আক্রান্ত রোগী, ওর শুভকামনা আপনাদের তরফ থেকে আসবে। নিশ্চয়ই ও সুস্থ হয়ে উঠবে। এখন লড়াই করছে সে, কিন্তু অনেক সুস্থ, আগের চেয়ে অনেক সুস্থ। নিজেরও ভবিষ্যৎ শুভ হোক, এইটুকুনি। এরপর আমি আমার ভাইকে ডেকে নেব, অনিন্দ্যকান্তি দেব, যে আমাদের আরেকটি দিক অভয়চরণ দেবের এই ঠানটা চালায়। দুটি কথা বলবে, তারপরেই শ্রেয়া আসছে, ও জাস্ট পৌঁছেছে আর কি, ওর অনুষ্ঠান করবে। তারপরেই আমরা অমুকবাবুর মহামূল্যবান বক্তব্য শুনবো, তারপরে আমাদের স্যারের বক্তব্য শুনবো। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এতক্ষণ আমার সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের সঙ্গে কোনোটাই আপনারা বিরূপ হবেন না, এই বিশ্বাস আমি রাখছি, আপনাদের কথা দিতে পারি। আমার অনিন্দ, প্লিজ। অনিন্দ বলছে যে, মানে স্যারের বলার হয়ে যাওয়ার পর বলবে। আমি অনুষ্ঠানে গেছিলাম, তিনি এই মুহূর্তে উপস্থিত যা তার কাছে আছে হাতে তুলে দিতে চায়। রাজীবের জেঠু একটুখানি দাঁড়ান, আমাদের চলে আছে রাজীবের জেঠু। মামুদপুর ওয়েলফেয়ার সোসাইটির মিনতি দেওয়ান মহাশয়কে সংগঠনের তরফ থেকে এই যে মানবিক রূপটি তুলে ধরেছেন, তার জন্য হাজারো অভিনন্দন, শুভেচ্ছা, সুদীর্ঘ আয়ু কামনা করি। এরপর শ্রেয়ারে আমি যাকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমার কাছে একটি বিশেষ পাওয়া, আপনাদের কাছেও বিশেষ পাওয়া হবে। আমার একটি ছোট্ট গল্প আমি ফেসবুকে লিখেছিলাম, সেই গল্পের নায়িকার সঙ্গে
শ্রেয়ার জীবন কাহিনী বেশ কিছুটা মিলে যায়। আমি বেশি বড় করবো না, কারণ এখানে একটা বক্তব্য আছে। একটু ইতিহাসটা বলে নিই, প্রেক্ষাপট না বললে কোনো মানুষের শুধুমাত্র গুণ দিয়ে বিচার্য করা অনেক পরের ব্যাপার। শ্রেয়াদের 7 প্রজন্ম আইনজীবী হিসাবে জীবন ধারণ করে এসছে। বাবা মা সকলে। বাবা জাস্টিস ছিলেন, অল্প বয়সে মারা যান। মায়ের ইচ্ছায় এবং বংশের ইচ্ছায় শ্রেয়া যায়নি। শ্রেয়া গেল ইংরেজি পড়তে। ইংরেজিতে মাস্টার্স করার পর সেই বাড়ির চাপে সে ল পড়ল। ল পড়ার পর ডক্টরেট করার পর লয়ে অধ্যাপনা করলো 5 বছর। তাতেও তার মন চাইছিল না, কারণ তার মনের মধ্যে ওই আহির বহিরবী সুর বেজে চলেছে। তার কৃষ্টিতে সৃষ্টিতে রক্তে বয়ে চলেছে সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি ইত্যাদি। সুতরাং শ্রেয়া কি করবে? শ্রেয়াকে আবার চাপ দেওয়া হলো, বলা হলো যে মানুষকে বিচার পাইয়ে দিতে হবে, তোমাকে ডাইরেক্ট আইন মানে ব্যবহারজীবীতে আসতে হবে। শ্রেয়া এখন সেই ব্যবহারজীবী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট জনের কাছে সে দ্বিতীয় সহযোগী হিসাবে নিভৃতে কাজ করছে, এবং তার প্রথম প্যাশন হচ্ছে এই মানে কি বলবো, এই প্রেজেন্টেশন বা এই ধরনের সাংগীতিক উপস্থাপনা। এটার আমরা নাম দিয়েছি মাল্টিলিঙ্গুয়াল সংকলন। দেশ রাগের উপর নির্ধারিত মাত্র 7 মিনিটের একটি সংকলন। আপনারা শুনুন, ভালো লাগবেই লাগবে। ধন্যবাদ। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট আইনজীবী শ্রেয়াকে। ঘুরে বেড়ায়, কিন্তু ওই যে আহির ভৈরব রাগ বেজে চলেছে সকালবেলা আর সন্ধ্যেবেলা দেশ, সেই জন্যে ওই বাদী বিবাদীর বাইরে বেরিয়ে বাদী সম্বাদীকে জীবনে আমন্ত্রণ জানানো। এক্ষেত্রে একটাই কথা বলবো যে সাহিত্য নিয়ে মাস্টার্স করার পর আইনে আসবার পর আবার আইনে মাস্টার্স করতে ইচ্ছে একটাই কারণে হলো, বর্ধমান ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি ছিলেন তাদের জুরিসপ্রুডেন্স অর্থাৎ বিধিশাস্ত্রের ক্লাস করার পর আমার মনে হলো সাহিত্য তো সহিতত্ত্ব, অর্থাৎ জীবনের যা কিছু ফুটে ওঠে, যা কিছু প্রতিফলিত হয়, তা কিছু সমসাময়িক সমাজ সচেতন সৃষ্টিশীল মানুষের লেখনীতে ধরা পড়ে। আর আইন হচ্ছে ডাইনামিক লিটারেচার, দ্য লিটারেচার অফ লাইফ। জীবনেরই সাহিত্য তো আইন, কারণ চলমান গতিমান যে সাহিত্য, যা দ্বারা মানুষকে শুধুমাত্র কি হচ্ছে সেটা নয়, হোয়াট ইজ নয়, হোয়াট অট টু বি, কি হওয়া উচিত সেখানে পৌঁছে যাওয়া যায়। তাই আরো এক কাঠি উপরে হোয়াট ইজ এর থেকে হোয়াট অট টু বি, সেখান থেকেই মনে হলো যে আইনে মাস্টার্স করবো, পড়াবো। এখন বঙ্কিমচন্দ্র সম্পর্কে যদি বলি তাহলে প্রথমেই বলবো আমার বাড়ির কাজের মেয়েটি কিন্তু ডাস ক্যাপিটাল কিংবা কমিউনিস্ট ম্যানিফেস্টো কিংবা শেগেভারা, ম্যাক্সিম গোর্কি কিংবা এলিয়ট, বাইরন কিংবা শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিদ্যাসাগর কিছুই পড়েনি। মেয়েটি জবা সিরিয়ালটা দেখে। তার মানে প্রমাণিত হলো কোথাও সংস্কৃতি চর্চা এমন এমন অন্ধকার কোণে পৌঁছে যায় যা সাহিত্যকে সহিতত্ত্ব করে তোলে, যা প্রান্তিক প্রত্যন্ত মানুষের জীবনে সাহিত্য যে কতটা প্রাসঙ্গিক সেটা তার কাছে পৌঁছে গিয়ে তাকে আবেদন জানায়, তুমি আমাকে গ্রহণ করো। ঠিক এখানেই রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিদ্যাসাগর, রামমোহনরা প্রজ্জ্বল, কারণ মনটা বিদ্যাসাগর হোক, রামমোহন হোক, রবীন্দ্রনাথ হোক, বঙ্কিম হোক, তবেই তো বঙ্কিম হবে না। আর that is why I would say that the worshipping, surrendering, dedication and devotion towards one's own literature and language, which is salutably inspirational, invigorating, enthusiastic, শুধুমাত্র ভালোবাসা নয়, একটা মানুষের নিজ ভাষার প্রতি যে পূজা, যে সমর্পণ, যে আত্মাহুতি, সেটাই তো আসলে জীবনযজ্ঞে আত্মাহুতি। অর্থাৎ আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, বিশ্বধাতার যজ্ঞশালায়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই যে রবীন্দ্রনাথের কথা আসলে
এনারা তো নক্ষত্র, এবং সমগ্র বাংলা সাহিত্যের নক্ষত্র আকাশে রবীন্দ্রনাথ হচ্ছেন জ্যোতিষ্ক সম। কাজে বঙ্কিমকেই স্মরণ করি, আর বিদ্যাসাগরকেই স্মরণ করি, রামমোহনকেই স্মরণ করি, সুকান্তকেই স্মরণ করি, কেন জানি না একজনকে স্মরণ করতে গিয়ে আরেকজন চলেই আসেন। এবং এটাই বোধহয়, সেই জন্যই বোধহয় ওনারা মনীষী, কারণ ওরা মনের মণিকোঠায় ওনারা কোথাও নিগূঢ় অন্তঃস্থলে প্রবেশ করে আছেন, এবং একই সমুদ্রে সবাই যেন স্নান করছেন জ্ঞান গর্ভে। তাই যেটা বলবো সেটা হচ্ছে, বঙ্কিমের একটা দিক আমরা সবাই জানি, সাহিত্য সম্রাট, কিন্তু আমার মনে হয় উনি কোথাও গিয়ে সাহিত্য সেবী। কেন? কারণ রাজা বলে দেওয়া মানে না প্রান্তিক মানুষের কাছ থেকে একটা মানুষকে একটু আলাদা করে দেওয়া। আর যদি সেবক বলি তাহলে যেন মনে হয় প্রত্যন্ত সব মানুষের জন্য উনি যেন মেলে ধরেছেন একটা পূজার থালা। বঙ্কিম, যদি আমরা তার একটুখানি সাহিত্যের দিকটা দেখি, যেরকম একটা বৈপ্লবিক চেতনা, অর্থাৎ আমি যখন নবকুমারটাকে দেখছি তখন যেমন একজন সুশীল সুষ্ঠ একজন মধ্যবিত্ত যুবক, ঠিক তেমনি একটা অন্যরকম চরিত্র কপালকুণ্ডলায়, সে কিন্তু সুষ্ঠ এই মানুষটাকে অদ্ভুত ধরনের সমস্যা থেকে বাঁচাচ্ছেন। মানে আমি বলতে চাইছি যে বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের সাথে একটু কানেক্ট করা যায় কি, যে নৌকোটা ডুবে যাচ্ছে, আমার অনেক বিদ্যে আছে, কিন্তু নৌকো ডুবে গেলে কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারি না। তখন কিন্তু ওই অক্ষর গোমাংস মাঝিটি আমাকে ওই জীবনের অক্ষরটা শিখিয়ে দেন। ঠিক তেমনই আমি অনেক বিদ্যে বোঝাই, কিন্তু বনে যখন হারিয়ে যায় তখন কপালকুণ্ডলার মতো একজন অন্যরকম চরিত্রের আমার প্রয়োজন পড়ে। ঠিক এখানে আবার দেখুন, রামমোহনের যেমন সতীপ্রথা বিরোধিতা, বঙ্কিমের তেমন কলম দিয়ে নরবলির বিরোধিতা। একটা সময়ে দাঁড়িয়ে সন্ন্যাসী বিদ্রোহকে সাপোর্ট করে, that time I'm raising voice and protesting against that kind of misogynies, that kind of superstitions which are overlapping, influencing, impacting the society as much. This is what we would say, the pain is mightier than the sword. সেই জন্যই আমরা বলি কলম অস্ত্রের থেকেও অনেক বেশি শক্তিশালী। আর আজকের অনুষ্ঠানে যেটার জন্য আমাকে একটুখানি সুরমূর্ছনা দেওয়ার জন্য ডাকা, আমি জানি না আমি কতটা সুর দিতে পারবো নাকি অসুর হয়ে উঠবো, আমাকে একটু সহ্য করবেন। নৈহাটি লোকালে করে এসেছি, এবং তারপরে আমার তো পথগুলো চেনা নয়, চিনে চিনে ভুল পথে চলে গিয়ে আবার এসেছি, সে গল্প আরেকদিন হবে। আর কারণ এনাদের প্রত্যেকের সাহসটাকে আমি স্যালিউট করবো। আর রাষ্ট্রসঙ্গীত আর জাতীয় সঙ্গীতের কিছু গানাংশকে মিলে একটা সুরমালিকা গঠন করছি। আমরা যে দেশ চাই, where the mind is without fear and the hate is held high, the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where time is driving straight as it sounds towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary deserts and the dead habit, where the mind is laid forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father. Lead my country awake, lead my country awake, lead my country awake.
অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেমহার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে এই সুপ্রভাতে? কত তরুণ কাছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে। সবাই মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ গেছে বলিদান, কত প্রাণ গেল বলিদান। লেখা ছিল সৃজনে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা। বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা। বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ গেছে আস্থা চলে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है। वक्त आने पे बता देंगे तुम्हें आसमां, क्या बताए हम जुनूने शौक किस मंजिल में है। जय हिंद, वंदे मातरम, इनकिलाब जिंदाबाद। একটা কথা, একটা ধন্যবাদ বার্তা না দিলেই নয়। এটা ধন্যবাদ নয়, হৃদয়ের সাথে হৃদয়ের যেখানে সংযোগ সেখানে ধন্যবাদ দিতে নেই, অপরাধ হয়। আমি অমিত বিকাশ কাকুকে কাকু বলবো, কারণ পিতৃহারা হয়েছে 2000 সালে, তাই পিতৃতুল্য কাউকে দেখলেই কাকু জেঠু বলে ডাকতে ইচ্ছে হয়। দা বলতেই পারতাম, কিন্তু দাদাটা আমরা পাড়ার মন্টুদা সন্টুদাকেও বলি, তাই কাকু বলে হার্দিক সংযোগ আরো বেশি বাড়িয়ে রাখি আর কি আপনারা। এই মানুষটি যিনি আইনের সাথে সাহিত্যের সংযোগ ঘটাচ্ছেন, এরকম করেই চাইবো বাকিরা প্রত্যেকে ঘটান, প্রত্যেকে তাদের কর্মক্ষেত্রে সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চার আলো ছড়িয়ে দিন, এইটুকু আবদার রাখবো। অমিত বিকাশ কাকুকে ধন্যবাদ। বিকাশ শব্দটা মনে থাকবো, কারণ আমার সিনিয়রের নাম অ্যাডভোকেট বিকাশ চন্দ্র ভট্টাচার্য। ধন্যবাদ। যে কথাটা ওকে একটু সম্মাননা জানানো প্রয়োজন, শুধু সম্মাননা সজলকে বলবো একটু পুষ্পস্তবক দিয়ে ওকে সম্মাননা জানানোর জন্য। আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের নৈহাটি শাখার প্রাণবন্ত কর্মযোগী সজল কুণ্ডু শ্রেয়ার হাতে পুষ্পস্তবক এবং আজকের একটি স্মারক তুলে দিল। আমরা এবার আমাদের পরবর্তীকালে ওটা বঙ্কিমচন্দ্রের নামে হয়, কারণ বঙ্কিমচন্দ্র হাওড়ায় 3 বার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, 3 বার পোস্টেড হয়েছিলেন হাওড়ায়। সে ফলে ওটা পরে সেই বাকলান সাহেব খুলনায় ওনার বড় সাহেব ছিলেন, এবং তিনি ওনার এই অসম সাহস দেখে আমাদের চাকরিতে সাহেবরা একটা এসিআর লেখে, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। সেই রিপোর্টে উনি লিখেছিলেন যে
while in charge of Khulna, of the Khulna subdivision, he helped, Bankim helped very largely in supervising, in suppressing river dacoities, জলদস্যু, মোরেলগঞ্জে জলদস্যু ছিল, and establishing peace and order in the eastern canals. এটা ছিল বাকল্যান্ডের এশিয়ার বঙ্কিম সম্পর্কে। আমি এবারে চলে যাচ্ছি ওখানে হাওড়াতে পোস্টিংয়ে, এটা অনেক পরে, তখন আনন্দমঠ বেরিয়ে গেছে। 1878-79 আনন্দমঠ আপনারা জানেন প্রকাশিত হয়েছে, আলোড়িত হচ্ছে সারা দেশ। সেই সময় উনি হাওড়ায় প্রথম এলেন 1881, মানে চাকরিতে তখন প্রায় 23 বছরের সিনিয়র ম্যাজিস্ট্রেট, ইতিমধ্যে পদোন্নতি হয়েছে, মানে প্রায় প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে ম্যাজিস্ট্রেট হিসেবে। এই হাওড়ায় এসে ওনার প্রথম যেটা হলো সেটা হলো একজন একটা হাওড়া মিউনিসিপ্যালিটি থেকে একটা নোটিশ বেরিয়েছিল, তখন হাওড়া মিউনিসিপ্যালিটি হয়ে গেছে, যে কম্বাস্টিবল জিনিস দিয়ে বাড়ি করা যাবে না। কম্বাস্টিবল মানে জানেন আপনারা, দাহ্য পদার্থ, যাকে দাহ্য পদার্থ বলে, অর্থাৎ যাতে আগুন লেগে যেতে পারে। সেই নোটিশটা পেয়ে একজন খুব গরিব মহিলা, যার গোলপাতা বা খড়ের ছাউনির বাড়ি ছিল, সেই রকম একজন মহিলা, তিনি খুব ঘাবড়ে গেলেন, কারণ যে বাংলা করেছিল যে নোটিশটার ইংরেজিটা, সে বলেছিল যে জলীয় পদার্থ, জলীয় মানে বর্গের জয় বয় দিলে জলা হয়, অর্থাৎ দাহ্য বোঝায়। কিন্তু ওনাকে লেখা, যিনি নোটিশটা পেয়েছিলেন, তাতে লেখা ছিল বর্গের জল অর্থাৎ জলীয় পদার্থ, তরল জলীয় পদার্থ। সেইভাবে নোটিশটা তিনি বনের মহিলা পেয়েছেন। কম্বাস্টিবলের বাংলা হয়েছে জলীয় পদার্থ। মহিলা তো বুঝতে পারেননি, আগে গরিব অশিক্ষিত, তারপর বুঝতে পারেননি, তিনি ন্যাচারালি বুঝতে না পেরে কোর্টে গেছেন। বঙ্কিমের কাছে শেষ পর্যন্ত কেসটা এসছে, তখন বঙ্কিম কেসটাকে নাকচ করে দিয়েছেন, বলেছেন এ হতে পারে নাকি জলীয় পদার্থ দিয়ে বাড়ি, জল দিয়ে কিছু বাড়ি হয়, হতে পারে? বৃদ্ধা আশীর্বাদ করিতে করিতে চলিয়া গেল। একটা একজন স্মৃতি কথায় লিখছেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সে কি ভাবিয়া ঠিক করিতে পারিয়াছিল কেন তাহাকে সরকার বাহাদুর ধরিয়া লইয়া গিয়েছিল, কেনই বা অবশেষে ছাড়িয়া দিয়েছিল? বুড়ি খালাস পাইল দেখিয়া ম্যাজিস্ট্রেট বকলন্ড ক্রোধে জ্বলিয়া উঠিলেন। বাকল্যান্ড, আমি যে বাকল্যান্ডের কথা বলছি সেখানে বাকল্যান্ড বলছে, এখানে আবার হাওড়াতে উনি আবার এসে বাকল্যান্ডকে বস হিসেবে পেয়েছিলেন, অ্যাক্টিং ম্যাজিস্ট্রেট ছিলেন বাকল্যান্ড, যার জন্য এই ব্রিজটার নাম বাকল্যান্ড ব্রিজ। বঙ্কিমচন্দ্রের নিকট হইতে নথি তলব করিয়া বাকল্যান্ড নথি তলব করল, দেখে জাজমেন্টের উপর লিখলেন যে হিজ, মানে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি's vanity in the knowledge of Bengali language has misled the judgment. তার বাংলা জ্ঞান সম্পর্কে যে অসম্ভব অহংকার, সেটাই এই বিচারকে বিভ্রান্ত করেছে। এই কথা লিখে দিলেন বাকল্যান্ড সাহেব। বঙ্কিম তো খেপে লাল, যে কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডারকে আমার ওপরতলার ম্যাজিস্ট্রেটও কিন্তু কিছু লিখতে পারে না। আমিও হাওড়ার মহকুমা শাসক ছিলাম, জেলা শাসক, আমার কোনো অর্ডারের উপর লেখার ক্ষমতা ছিল না, কোর্টে যেতে হতো বা আরও উপরে ডিভিশনাল কমিশনার বা সেক্রেটারি পর্যন্ত যাওয়া কথা। তা সেই উনি বললেন, বঙ্কিম তাকে উত্তরে লিখলেন, ইউ আর নট মাই জুডিশিয়াল সুপিরিয়র অফিসার and you have no right to criticize my judgment. প্রশাসক বঙ্কিমকে এখানে চেনা যায়, তিনি বসকে বলছেন you have no right to, you are not my judicial superior,
এবং তোমার কোনো অধিকার নেই আমার জাজমেন্টের উপর কিছু লিখবা। এই দেখে তো বাকল্যান্ড খেপেলাম, বস বলে কথা, খেপেলাম। তখন 1 মাস হয়ে গেল ওইভাবে লেখা পড়ে আছে। বাকল্যান্ড সাহেব ক্ষমা প্রার্থনা করলেন না, কিছুতেই কোনোভাবেই বললেন না যে আমার ভুল হয়েছে। কাগজপত্র কমিশনারের নিকট পাঠালেন না। বঙ্কিম তখন কমিশনার সাহেবের আগমন প্রত্যাখ্যান করে। তখন বিমস বলে একজন ডিভিশনাল কমিশনার ছিল, আপনারা জানেন যে জেলার উপরে ডিভিশনাল কমিশনার, তারপরে গভর্নমেন্ট, তাই ছিল, এখনো তাই আছে। এখন ডিভিশনাল কমিশনার পদটা খুব হয়ে গেছে। বঙ্কিম একসময় বর্ধমানের ডিভিশনাল কমিশনারের পিএ, মানে প্রাইভেট পিএ ছিলেন, এইখানে এই হুগলিতে পোস্টেড ছিলেন, হুগলিতে বর্ধমান কমিশনারের অফিস ছিল। কাগজপত্র কমিশনারের পাশে বঙ্কিম তখন কমিশনার সাহেবের প্রতিজ্ঞা করলেন। এদিকে ম্যাজিস্ট্রেটের সেরেস্তারা বিমসকে, বঙ্কিম বিমসকে গিয়ে বলে এলেন যে জানেন আমাকে এরকম অপমান করেছে বাকল্যান্ড। ম্যাজিস্ট্রেটের সেরেস্তারা বিমস একদিন ভিজিট করতে এসছেন। ম্যাজিস্ট্রেটের সেরেস্তারা গিয়ে বাকল্যান্ডকে বললেন যে সাহেব কোথায় একটু ভীত হইলেন, বললেন যে তিনি অবিলম্বে প্রভু বাকল্যান্ডের কাছে ছুটিয়ে গিয়ে সকল তথ্য নিবেদন করলেন। তখন বাকল্যান্ড ভীত হলেন। আচ্ছা, আবার তিনি পাকা ম্যাজিস্ট্রেট নহেন, অ্যাক্টিং মাত্র, ফলে আরো ভীত হলেন। তিনি জানিতেন যে জাজমেন্টের উপর মন্তব্য লেখা তাহার অন্যায় হয়েছে, বাকল্যান্ড জানতেন। কিন্তু অধীনস্থ নেটিভ বাঙালি ম্যাজিস্ট্রেট, তাকে তো ছেড়ে দেওয়া যাবে না। ডেপুটি যে এতটা করিয়া তুলিবে তাহা তাহার ধারণায় আসে না। তাই এবার বঙ্কিমকে উনি বললেন যে সেরেস্তাদারকে বাকল্যান্ড বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব বঙ্কিমবাবু যখন বেরোবেন আজকে অফিস থেকে ওকে ধরবে, আমি আমার সঙ্গে কথা আছে। বঙ্কিমকে ধরলেন। সেরেস্তাদার গিয়ে বললেন যে স্যার আপনাকে বড় সাহেব কথা বলবেন। বড় সাহেব কথা বললেন, সেই কথা ডায়ালগটা আপনাদের শোনাচ্ছি। এতেই এই একটা দুটো কথাতেই বোঝা যাবে যে বাকল্যান্ড বললেন, হ্যাভ ইউ সিন বঙ্কিম বাবু হোয়াট রিমার্কস আই হ্যাভ মেড অ্যাবাউট ইউ ইন মাই অ্যানুয়াল রিপোর্ট? বঙ্কিম বললেন, ইট ইজ অ্যানুয়াল রিপোর্টে উনি খুব ভালো লিখেছিলেন। যেটা এখানে যে বিতর্কটা তৈরি করলেন সেই বিতর্কটা অ্যানুয়াল রিপোর্টে রিফ্লেক্টেড হয়নি। সেখানে লিখেছিলেন বঙ্কিমবাবু ইজ এ আপরাইট অফিসার। তারপর উনিও খুশি করবার জন্য বলছেন যে হ্যাভ ইউ সিন বঙ্কিম বাবু হোয়াট রিমার্কস আই হ্যাভ মেড about you in my annual report? Bongim বললেন, it is not my habit to inquire what district magistrates write about me in their reports. তখন বাকল্যান্ড বললেন, I have spoken very highly of you. আমি তোমার সম্পর্কে অনেক বড় বড় উচ্চ প্রশংসা করেছি। বঙ্কিম বললেন, I don't care to know that. আমার দরকার নেই জেনে যে তুমি প্রশংসা করেছো। সাহেব মুশকিলে পড়লেন। এরকম কড়া কড়া উত্তর পাইবেন তাহা তিনি মনে করেন নাই। কথাগুলো একটি ধন্যবাদ, একটি কোমলতা নাই। সাহেব তখন উপায়ান্তর না দেখিয়া স্পষ্ট ভাষায় বলিলেন, বঙ্কিমবাবু, কিছুদিন পূর্বে তোমার জাজমেন্টের উপর একটি মন্তব্য লিখিয়াছিলাম বলিয়া তুমি কাগজপত্র গভর্নমেন্টে পাঠাই লিখতে বলিয়াছিলে। আমি অনুরোধ করিতেছি বঙ্কিমবাবু, তুমি তোমার সে পত্র ফিরাইয়া দাও। বঙ্কিমচন্দ্র, তুমি ক্ষমা না চাইলে কিছুতেই ফিরাইব না। সাহেব, ম্যাজিস্ট্রেটের একটা প্রেস্টিজ আছে, স্বীকার করো। বঙ্কিম, আছে, কিন্তু সকলে তার আপিতে জানে না। সাহেব, আচ্ছা বঙ্কিমবাবু, এক কাজ করা যাক, আমি আমার মন্তব্য প্রত্যাহার করি, তুমিও তোমার পত্র উঠাইয়া দাও। বঙ্কিমচন্দ্র সম্মত হইলেন। সাহেব তাহার মন্তব্যের নিম্নে লিখিলেন, I regret I passed the above remarks. I withdraw them. বসকে লেখাতে বাধ্য করলেন যে I regret I passed the above remarks. I withdraw them. This was প্রশাসক বঙ্কিমচন্দ্র। ঠিক এই সময় হাওড়ায় যখন আছেন, হাওড়ায় যে বাড়িটায় ভাড়া থাকতেন, আমি খুব আত্মশ্লাঘা অনুভব করি এটা বলতে। সেই বাড়িটা আমি আমার উদ্যোগে, আমার জেলা শাসক ছিলেন অতি পরিচিত নাম আলাপুর বন্দ্যোপাধ্যায়, আমি তাকে বলে সেই বাড়িটাতে একটি প্লাক, এই বাড়িতে বঙ্কিমচন্দ্র 1881 এবং 1883-তে দুইবার
ভাড়া ছিলেন এই বলে আমি একটা প্লাক লাগাতে পেরেছিলাম। এবং বঙ্কিমচন্দ্রের বাড়ির সামনে যে মাঠটা, ছোট একটা মাঠ ছিল, সেই মাঠে বঙ্কিম পার্ক বলে ডিক্লেয়ার করতে পেরেছিলাম হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়ে। এবং বোর্ড অফ রেভিনিউ তখনও ছিল, রাজস্ব পরিষদ, তারা সেটা অ্যাপ্রুভ করেছিল, গভর্নমেন্টের অনুমোদন নিয়ে করিয়েছিলাম, করে সেটা করা আছে। হাওড়ায় এখনও সেই পার্কে এই 26শে এবং 28শে জুন অনুষ্ঠান হয়। এটা আমার নিজস্ব আত্মশ্লাঘার গল্প করলাম। তো সে এই ঘটনার বলে একটা ছোট কথা বলি। এই সময় এটা প্রসঙ্গ না, একটা অনুষঙ্গ। এই অনুষঙ্গের একটা গল্প শুনলে আপনাদের ভালো লাগবে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, বঙ্কিমের বন্ধু ছিলেন। উনি এই সময় বাল্মীকি প্রতিভা হচ্ছে, বাল্মীকি প্রতিভা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হবে 1881-তে। দ্বিজেন ঠাকুর বঙ্কিমকে নিমন্ত্রণ করেছেন, গেছেন দেখতে। হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন একসময়, এরা সবাই দর্শক। বাল্মীকি প্রতিভা দেখে বঙ্কিম জনকন্যায় খুশি হলেন। তো এইটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকারে। রবীন্দ্রনাথ বঙ্কিমের ওই হাওড়ার যে বাড়িটায় আমি প্লাক বা বসানোর উদ্যোগ দিয়ে সফল হয়েছিলাম, সেই বাড়িটায় বঙ্কিমের সঙ্গে পরে দেখা করতে গেছিলেন। বঙ্কিম সেখানে কিন্তু ওকে খুব একটা গুরুত্ব দেননি, না দিয়ে রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখেছেন যে আমি দেখা করিতে গেলাম, কিন্তু বঙ্কিমবাবু খুব একটা আমার সঙ্গে কথা বলিলেন না। এইরকম বঙ্কিমবাবু মুড তো ফ্লাকচুয়েট করেই। সিনিয়র লোক, বঙ্কিমবাবুর সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের দেখা হয়েছিল 1876-77 সালে বর্তমান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে মরকতকুঞ্জ, যেটা এমআরএল বাবার বলে, সেই বাড়ির যে মূল ভবনটা, যেখানে উপাচার্য বসেন, সেই যে বড় হলঘরটা আপনারা কেউ গিয়ে থাকলে জানবেন, সেই ঘরে প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের দেখা হয়েছিল 1876-77 সালে। সে কথা জীবন স্মৃতিতে আছে। তারপরে দেখা হয় 1881-তে ওই বাল্মীকি প্রতিভা দেখতে গেলেন। দেখা হয় মানে সেটা রবীন্দ্রনাথের দেখা হয়নি, দূর থেকে দেখেছিলেন, বসে আছেন। দেখা করতে গেছিলেন হাওড়ার বাড়িতে, বঙ্কিম ভালোভাবে কথা বলেননি। কিন্তু তারপরে 1883-তে বঙ্কিম যখন আবার হাওড়ায়, তখন একটা ভারী মজার ঘটনা ঘটেছিল। 83 অথবা 86 সালটা হয়তো আমি একটু মিস করছি। সে সময় রমেশচন্দ্র দত্ত, তার নামও আপনারা শুনেছেন, রাজপুত জীবন সন্ধ্যা এবং মহারাষ্ট্র জীবন প্রভাতের বিখ্যাত লেখক, ICS 1869 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার। রমেশ দত্তর বাবা ঈশ্বরচন্দ্র দত্ত বঙ্কিমের সিনিয়র কালিগ ছিলেন। মানে বঙ্কিম যখন বিভিন্ন জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রেটে কাজ করছেন, রমেশ দত্তর বাবা তখন বঙ্কিমের সঙ্গে কাজ করছেন অনেক বরিষ্ঠ ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। এবং তার আরেকজন বিখ্যাত মানুষ মুকুন্দদেব মুখোপাধ্যায়, এর নামটা অনেকেই জানে না। তিনি ছিলেন ভূদেব মুখোপাধ্যায়ের ছেলে। এই ভূদেব মুখোপাধ্যায়ের ছেলে মুকুন্দদেব মুখোপাধ্যায় বঙ্কিমের জুনিয়র কলিগ ছিলেন, অনেক তল। এখন ভূদেব মুখোপাধ্যায় বঙ্কিম একই বছরে মারা গিয়েছিলেন 1894-তে। ভূদেব মুখোপাধ্যায় প্রায় বঙ্কিমের বয়সে একটু বড়। তার ছেলে বঙ্কিম যখন হাওড়ায় 23 বছর বাদ সিনিয়রিটিতে, তখন মুকুন্দদেব 2 বছরের সিনিয়রিটিতে হাওড়ায়। মুকুন্দদেবের স্মৃতিকথায় ভারী চমৎকার লেখা আছে যে, আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটদের আমাদের চাকরিতে, যখন জেলায় চাকরি করতাম, পরে তো রাইটার্স বিল্ডিংস চাকরি করেছি, জেলায় যখন চাকরি করতাম তখন আমাদের একটা কাজ ছিল ডাইং ডিক্লারেশন নেওয়া। কেউ যদি মারা যেত, এমন পুড়ে গেছে সারা শরীরে, এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে যে ছটফট করছে, হয়তো মারা যাবে, তখন থেকে মৃত্যুকালীন জবানবন্দি, যেটাকে বাংলায় বলে, সেটা নেওয়ার জন্যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের একটা আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে একটা মৃত্যুকালীন জবানবন্দি নিতে হয়। সেই ডাইং ডিক্লারেশন নেওয়ার জন্যে বঙ্কিমচন্দ্র ন্যাচারালি সিনিয়র লোক, তার করার কথা। কিন্তু মুকুন্দদেব
সেই কাজটা করে দিতেন বঙ্কিমকে। নিয়মিত উনি বলতেন, স্যার আপনাকে যেতে হবে না, সিনিয়র বলে স্যার বলতেন, আপনাকে যেতে হবে না, আমি করে দিচ্ছি। বঙ্কিম বারবার এরকম ওর কাজটা মুকুন্দদেব করে দিচ্ছেন দেখে ডাইং ডিক্লারেশনের কাজটা খুবই খারাপ কাজ। কারণ একটা মৃত্যুমুখী মানুষের সামনে দাঁড়িয়ে তিনি তার কথা রেকর্ড করা আমিও করেছি কয়েকবার। বড় দুঃখের কাজ। মানে মানুষটা প্রায় মরে যাবে, তখন সে বলছে যে তার শেষ ইচ্ছে কি, অথবা কে কীভাবে সে আহত হয়েছে, সেই বলার যে এটা কষ্ট করে পাচ্ছে, সামনের লেখাটা খুব কষ্টের। বঙ্কিমের হৃদয়টা তো খুব একটা কঠিন ছিল না, উনি লিখতে পারতেন না, কষ্ট পেতেন। মুকুন্দদেব সেটা জেনে নিজে বারবার বঙ্কিমের কাজটা করে দিচ্ছেন। এইদিন একবার বলেছিলেন যে তুমি আমার কাজটা করে দিচ্ছ, এই উপকারটা পরবর্তীকালে গিয়ে তুমি কি পাবে। মুকুন্দদেব বলেছিলেন যে কিছুই পাবো না, আপনাকে সম্মান করি বলে আমি এই কাজটা করছি। বঙ্কিমের চোখ ছল ছল করে উঠেছিল। এইভাবে বঙ্কিম হাওড়াতে আবার 1883 সালে যখন এলেন, 1883-84 সালে, তখন উনি আরেকজন ম্যাজিস্ট্রেটের পাল্লায় পড়েছিলেন, তিনিও খুব ওকে হ্যারাস করেছিলেন। তার নাম E.V. ওয়েস্ট ব্যাকওয়ার্ড। সবই তো সাহেব, বসেরা রকম সাহেব। E.V. ওয়েস্ট ব্যাকওয়ার্ড 1885 সালে 84-85 সালে হাওড়া জেলা শাসক ছিলেন। হাওড়া কিন্তু জেলা শাসক নয়, হাওড়া জেলা হয়েছে 1937-এ। হাওড়া হুগলির অধীনে একটা জায়গা ছিল যেখানে ম্যাজিস্ট্রেট পোস্টেড হতো একজন, এটাকে সার্কিট ম্যাজিস্ট্রেট বলে, সেই রকম ছিল। কারণ হাওড়া জেলা হয়েছে এইসব ঘটনার অনেক পরে, মানে পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট হয়েছে। তো যাই হোক, সেই একটা ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেই হিসেবে ওয়েস্ট ব্যাকওয়ার্ড তখন হাওড়ায়। সেই সময় এই রেলের জমি নিয়ে একটা ঝামেলায় বঙ্কিম খুব জড়িয়ে পড়েছিলেন। বঙ্কিম যথারীতি তার দৃঢ়তা দেখিয়েছিলেন এবং ওয়েস্ট ব্যাকওয়ার্ড রাজি হননি, মানে কিছুতেই মানতে চাননি ওর কথা, এবং বদলি করে দিয়েছিলেন। হাওড়া থেকে উনি জাজপুরে চলে যান। তো জাজপুর থেকে আবার আলিপুর থেকে আবার 1886 সালে হাওড়া, 3 মাসের জন্য হাওড়া। তারপরে একটুখানির জন্য রাইট এসছে সহ অর্থ সচিব। এরকম করতে করতে 1890 এসে উনি স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। দেখা যাচ্ছে যে আর পাচ্ছেন না, ভালো লাগছে না। আনন্দমঠ লেখার পর থেকে ওকে সাহেবরা অত্যন্ত অত্যাচার করেছে, এরকম কথা বলা হয়। কিন্তু আবার দেখা যাচ্ছে যে একেবারে শেষকালে যে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টটা ওর সম্পর্কে লেখা হচ্ছে, সেটা কিন্তু ভালো। এই ব্যাপারটা বোঝা খুব কঠিন যে কেন ওটা ভালো। একেবারে শেষে, মানে 1890-এর দশকে উনি যখন রিটায়ার করছেন, তখন দেখা যাচ্ছে যে বঙ্কিমচন্দ্র স্বেচ্ছাবসর করেন। তখন যে বলা হচ্ছে এ থরলি সাউন্ড, সাহেবা লিখছেন বস, এ থরলি সাউন্ড, অনেস্ট and reliable magistrate disposes of heavy criminal work with promptitude and discretion and gives an সাহিত্য পরিষদের অর্থ প্রাপ্তির জন্য দিল্লিতে দরবার করেছি, একই সঙ্গে ট্রেনে গেছি। আমরা দিল্লির যে রাষ্ট্রপতি ভবনে আমরা কাটিয়েছি এবং আমরা সফল হয়ে এসেছি। সাহিত্য পরিষদের বর্তমান উন্নয়নে মূলে যে টাকাগুলো আমরা পাচ্ছি, ব্যবহার করছি, তার মূলে অনুপ মতিলালের হাত ছিল অনেক। বহু বিষয়ে আমাদের হয়তো মতভেদ আছে, বহু বিষয়ে আমাদের মধ্যে ঐক্য আছে, এবং বিভিন্ন সময়ে যখন উনি বরানগরের বাড়িতে ছিলেন, আমি তার কাছে গেছি, তিনি সাহায্য করেছেন। খুব ভালো প্রকল্প তৈরি করেন এবং অত্যন্ত ধীর স্থিরভাবে সাহায্য করেন। রুমাদির সাথেও আমার পরিচয় হয়েছে, কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদে যখন আমি সম্পাদক ছিলাম, রুমাদি তখনও সম্পাদক ছিলেন। ওরা সচিব শব্দটা ব্যবহার করে, হেঁটে 5-7 মিনিট লাগে দুটো প্রতিষ্ঠানের মধ্যে। অনেক সময়
চিঠিপত্রেরও গোলমাল হয়ে যায়। ওই সাহিত্য পরিষদ কথাটা থাকার জন্য বঙ্গীয় আর সংস্কৃত আমাদের উল্টোপাল্টা হয়ে যায়। সবচেয়ে মজার কথা, আজকে দুজনে যে বক্তব্য রাখলেন, আমার নিজস্ব অনেক বলার ছিল। যদি সুযোগ পেতাম 1 ঘন্টার বেশি সময় আমিও বলতে পেতাম, কিন্তু আমি এখানে সভাপতি হিসাবে বসে থেকে ক্লান্তি বোধ করছি, কারণ মানুষের ধৈর্যের সীমা আছে। এবং এত তাত্ত্বিক গুরুগম্ভীর আলোচনা এবং তার সাথে আনুষঙ্গিক আরও বিষয় নিয়ে অনুষ্ঠানটি দীর্ঘ হয়েছে, আমি সেটাকে বাড়াতে চাইছি না। অনুপবাবু প্রসঙ্গে শুধু একটা জিনিস আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, কোনো সংযোজন নয়, যে বঙ্গীয় সাহিত্য পরিষদ সৃষ্টির মূলে প্রশাসক বঙ্কিমচন্দ্রের কিন্তু একটা পরোক্ষ ভূমিকা ছিল। উনি যার অধীনে চাকরি করতেন তার নাম ছিল জন লুই লিওটার্ড। লিওটার্ড 1972-এর কাছাকাছি সময়ে একটা পুস্তিকা বের করেছিলেন, যে পুস্তিকায় বলেছিলেন যে একটা যদি এরকম একটা সংগঠন তৈরি করা যায়, একটা যদি প্রতিষ্ঠান তৈরি করা যায়, যে যেখানে কলকাতায় বাংলা ভাষায় চর্চা করছেন বিদগ্ধ জনেরা সেখানে মিলিত হবেন। এটা বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র অনুবাদ করে ছাপিয়েছিলেন। পরবর্তীকালে সেই প্রস্তাব ধরে অনেক চেষ্টার পর 1893-তে প্রথমে তৈরি হয়েছিল একাডেমি অফ বেঙ্গলি লিটারেচার। পরে এটা এই জুলাই মাসের 23 তারিখে এটা সাহিত্য পরিষদ নামে পরিচিত হয়। যদিও বঙ্কিমচন্দ্র তখন বেঁচে ছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র সাহিত্য পরিষদের সাথে যুক্ত হননি। আমরা নৈহাটিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের নৈহাটি শাখার যে অনুষ্ঠান আজকে করছি, সেইখানে আমরা বঙ্কিমচন্দ্রের এই উদ্যোগ এবং তার প্রাসঙ্গিকতার কথা মনে না রাখলে আমরা আমাদের যে পূর্বসূরীদের অবদানের কথাটা ভুলে যাব। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে আমি গত মাস পর্যন্ত ডিরেক্টর ছিলাম এবং গত কয়েক বছরে অনেকগুলো বই আমাদের যেটা আলোচনা করছিলেন, যে সত্যি কথা বঙ্কিমচন্দ্র পড়তে গেলে যে কোনো উপন্যাস বা যে কোনো প্রবন্ধে, আমি একটা কথা এখানে বলে রাখি, বঙ্কিমচন্দ্রের কিন্তু আমরা আলোচনা করি মূলত বাংলা লেখাগুলো নিয়ে, এবং যার মধ্যে রয়েছে শুধু উপন্যাসটাই বেশি। আমি সাহিত্য আমাদের নৈহাটি বঙ্কিম ভবনে বহু নামী সাহিত্যিককে আসতে দেখেছি, তারা বক্তব্য রেখেছেন। আমি এটা আপনাদের মনে রাখা দরকার যে শরৎচন্দ্রের 150 বছর পূর্তি চলছে এবং শরৎচন্দ্র নৈহাটিতে এসেছিলেন এই বঙ্গীয় সাহিত্য পরিষদের অনুষ্ঠানে। সেইখানে শরৎচন্দ্র সেই বক্তৃতা শেষে একটা দুঃখ প্রকাশ করে বলছেন যে বঙ্কিমচন্দ্র এত সৃষ্টি, এত তার দার্শনিক ভাবনা, সব কিছু শেষ হয়ে যাচ্ছে যে একটি মাত্র আনন্দমঠ, বন্দে মাতরম এবং 2-3টে উপন্যাস। কিন্তু বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সৃষ্টি যেগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে, এরা কেউ পড়ে না বা বাঙালি জানে না। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, আমি সভাপতিত্ব করছি, প্রতি বছর কয়েকজন খ্যাতনামা বক্তাকে গভর্নমেন্ট পাঠিয়েছে, কিন্তু তাদের দৌড়ই হয় আনন্দমঠ, তাও সবটা নয়, বৃষভিকের টুকরো টুকরো অংশ, কপালকুণ্ডলা আর কমলাকান্তের দত্ত। কিন্তু বঙ্কিমচন্দ্র তো খুব বেশি উপন্যাস লেখেননি, 12টি উপন্যাস 14টি করেছেন। তার মধ্যে এইগুলো সবগুলো পড়েছে আমরা লোকটি খুঁজে পাওয়া খুব শক্ত। চাকরির ইন্টারভিউ নিতে গিয়ে অনেকে জিজ্ঞাসা করে দেখেছি, যেটা পেরে ওঠে না। আর ইংরেজি প্রবন্ধের সংখ্যা উপন্যাসের চেয়ে বেশি, ইংরেজি প্রবন্ধের সংখ্যাও অত্যন্ত মূল্যবান। যেটা স্যার বলছিলেন অনুপবাবু, যে যুক্তিবাদ এবং তার যে বিভিন্ন দিকগুলো, এগুলো ইংরেজি প্রবন্ধগুলো পড়লে কিন্তু ভালো বোঝা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন ওই বঙ্কিম অভিধান আমরা করছিলাম একটা টিম নিয়ে,
তখন সংস্কৃত শব্দে এখানে নেই, এখন এসেছিলেন কিনা জানি না, আশীর্বাবু এবং আকুলার ভালো নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না। এবং বহু জায়গা আছে ভাগবতের কথা বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলছেন, কোনো জায়গায় লুচির খাচিরে আমি অনুবাদটা করছি না, আর কোনো জায়গায় এই অনুবাদ করা আমার পক্ষে সাধ্য নয়। মৃণালিনী উপন্যাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে এমন অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো বাংলা প্রতিশব্দ একটা ভবনের বর্ণনা দিতে গিয়ে তিনি কি ব্যবহার করেছেন, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের উৎস, সংস্কৃতের গ্রামার, বঙ্কিমের উপন্যাসের লেখার বানানগুলো দেখলে দেখা যায় এটা রুমাদি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন অনুপ মতিলাল। এবং একটা জিনিস আপনাদের জানাই যে আমরা কিন্তু বঙ্কিমভবন থেকে উৎপল চক্রবর্তীকে দিয়ে এই বিষয়টিকে নিয়ে একটি বই আমরা করেছি, আপনারা যে কোনো দিন পেতে পারবেন, খুব কম দাম, 100 টাকার মধ্যে বইটি। মজার মজার গল্প আছে। এমন একটা মজার গল্প আছে, যখন উনি মালদা ছিলেন, রাত্রিবেলা ওর বাড়িতে যখন অ্যাটাক করেছিল লোকে, বঙ্কিমচন্দ্র কোনো ক্রমে রক্ষা পেলেন, কিন্তু পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র অসুস্থ হয়ে যান এবং ছুটি নিয়ে এসে 3 মাস কাটিয়েছিলেন এবং একটা মানসিক রোগাক্রান্ত হয়ে গেছিলেন। উৎপলবাবু সুন্দরভাবে লিখেছেন, আর আমি আপনাদের সামনে দীর্ঘায়িত করতে চাইছি না। 2-4টে কথা আমি এখানে উল্লেখ করছি যে একজন লেখক বড় হন তখনই যখন তিনি যে সময় অবস্থান করছেন তাকে অতিক্রম করে আগামী দিনের কথাগুলোকে বলতে পারে। বঙ্কিমচন্দ্রের সাহিত্যে আমরা এখন যেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, যেমন ধরুন একটা বলছি যে ফ্রি ট্রেড তিনি আলোচনা করেছেন, তার সাহিত্যে যে যৌন মনস্তত্ব, ট্রান্সসেক্সুয়াল যে ব্যাপারটাকে আমরা বলি, সেটাও তিনি আনন্দমঠ উপন্যাসটা আপনারা লক্ষ্য করে শান্তি চরিত্রে দেখবেন বা দেবেন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করা যাবে। উনি ইন্দিরা উপন্যাসের শেষে একটি মেয়ে আরেকটি মেয়েকে চুম্বন করছে, এই যে হোমোসেক্সুয়ালিটি, তখন সে সম্বন্ধে খুব বেশি আলোচনা হয়নি, বঙ্কিমচন্দ্র করেছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি আজকে উদাহরণ দিয়ে দেখাতে পারতাম, দেরি হবে। আমি বর্তমান সময়ে বঙ্কিমচন্দ্রকে বিশেষ করে মনে করছি যে রাজনৈতিক অব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ভালো বা মন্দ আমি বলছি না, একটা বিশৃঙ্খলার পর্ব আমাদের শেষ হয়েছে, নতুন পর্ব শুরু হয়েছে এবং গোটা ভারত জুড়েই আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন, বঙ্কিমচন্দ্র আমার যতদূর মনে হচ্ছে চন্দ্রশেখর উপন্যাসে লিখছেন যে যার লাঠির জোর বেশি সে একটি শক্তিশালী জমিদার হয়ে ওঠে। ছোট গোষ্ঠী যদি লাঠির জোরে কাজ করে, অর্থ উপার্জন করে, সে হয় দস্যু। সেই দস্যু যখন সম্পত্তি ইত্যাদি অর্জন করে একটি জায়গায় অধিকার করে, সে হয় জমিদার। আর সেই তিনি বড় হয়ে যান, তখন তিনি হয়ে যান রাজা বা ইত্যাদি ব্যাপার। হিন্দু মুসলিম সম্পর্কের কথা উনি আলোচনা করেছেন, গুরু শিষ্য সংবাদে খাদ্য নিয়ে আলোচনা করেছেন এবং মানুষের মধ্যে যে ধর্মীয় যে সংস্কারগুলো আছে তার বিরুদ্ধে কথা বলেছেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, হিন্দু ছিলেন, কিন্তু তার বাইরেও যে মানব ধর্ম সেটা বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন। যদি কখনো অন্যান্য সময় সুযোগ হয় আমি আলোচনা করব। আমি আবার বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে যারা এসে বক্তব্য রেখেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আর একটি কথা আমরা এখানে স্মরণ করাই, আজকে যে অনুষ্ঠান হচ্ছে 1350-এ নৈহাটি বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা গঠিত হয়েছিল। গঠন করেছেন অতুল্যচরণ দেব পুরাণ রত্ন, তিনি তখন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি ছিলেন। আমরা যখন স্কুলে পড়ি তখন অতুল্যবাবুর আহ্বানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমরা যেতাম এবং আমরা সেখানে খুব অত্যন্ত আনন্দ অনুভব করতাম। বঙ্কিমচন্দ্রের নামটা তখন জেনেছি ওই 5-6-এ পড়ার সময় থেকে। পরবর্তীকালে অতুল্যচরণ দেব পুরাণ রত্ন চলে যান, বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রতিনিধিত্ব করেন অভয়চরণ দে
অভয়চরণদের সঙ্গে তখন আমি সহযোগী হিসাবে এখানে অনুষ্ঠানগুলো করেছি। এবং স্যার কারো কাছ থেকে টাকা পয়সা নিতেন না। আমরা যে আমাকে একটা কথাই বলতেন, অনুষ্ঠান করতে যা খরচা হয় আমাদের তো আর অন্য কোনো নেশা নেই, তো আমরা দু একজন মিলেই চালিয়ে দেব। অবয়ব একদম যখন বৃদ্ধ বয়সে 90 উত্তীর্ণ হয়ে গেছেন, তখনই নিচে দাঁড়িয়ে শেষ অনুষ্ঠানটি করে গেলেন। তিনি মঞ্চে ওঠার মতো তার অবস্থা ছিল না। অভয়বাবু পরবর্তীকালে অভয়বাবুর সুযোগ্য সন্তানেরা প্রথম অনিন্দ্য কান্তিদের ভারী সুন্দরভাবে কাজ করেছে এবং নৈহাটির মানুষের পক্ষে জানার কথাও অভয়বাবুর স্মৃতি নিয়ে তার বাড়িতে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা তৈরি করেছেন এবং অন্যান্য কাজে জড়িত হয়ে যাওয়ার জন্য সেই দায়িত্বটা এখন পড়েছে অভয়বাবুর আরেকটি ছেলে, সে হচ্ছে আমাদের অমিত বিকাশ দে। আমাদের তার সাথে যুক্ত হয়েছেন শোভনলাল রাহা, যিনি বঙ্গীয় সাহিত্য পরিষদেরও কার্যকরী সমিতির মেম্বার। আমাকে সকালে এসে আমাকে জিজ্ঞাসা করছিলেন আজকে আমন্ত্রিত বক্তারা যে আপনাদের এখানে লোক থাকবে রবিবার এই সকালে। এমন লোক থাকবে দুটো কারণ, একটা হচ্ছে নৈহাটিতে বঙ্কিমের প্রতি একটা ভীষণ দুর্বলতা আছে, থাকারই কথা। এখন যাকে নিয়ে গোটা ভারতবর্ষ গর্বিত এবং 175 বছর বন্দে মাতরমের উদযাপন নিয়ে গত 1 বছর ধরে বঙ্কিম ভবনে আমরা অনুষ্ঠান করে এসেছি, তার প্রতি মানুষ যারা আছেন বয়স্ক তারা আসবেনি। আর তার চেয়ে বড় কথা হয়েছে দেব পরিবারের প্রতি নৈহাটিবাসীর একটা অত্যন্ত দুর্বলতা আছে, তাদের সন্তুষ্ট করার জন্য আসছে। এটা প্রমাণ বোঝা যাচ্ছে যে দুপুরবেলা এখন আমাদের খাওয়া দাওয়া করে চলে যাওয়ার ব্যাপার, নৈহাটিতে আদৌ অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে এবং ওই অভয়বাবু পরিবারকে যারা এখনো এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করি। আশা করি বেঁচে থাকলে সামনের বছর আমি থাকবো, আপনারাও আসবেন। এবারে সমাপ্তি ভাষণ দেখি শুনলেন, দেখলেন, উপভোগ করলেন। আমরা কৃতজ্ঞ নৈহাটির বিধায়ক মাননীয় শ্রী সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে, আমরা কৃতজ্ঞ নৈহাটি পুরসভা কর্তৃপক্ষের কাছে নৈহাটি ঐক্যতার মঞ্চ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য প্রত্যেকবারের মতো। আমরা আজকের অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠান সভাপতি মাননীয় শ্রী ডক্টর রতন নন্দী মহাশয়কে উপস্থিত থাকার জন্য। আর পরিশেষে বলবো, এইভাবেই আপনারা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে প্রত্যেকবার আমাদের সংস্থাকে এইভাবেই এসে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। ধন্যবাদ। সমাপ্তি ঘোষণা করে দিয়েছো? অনুষ্ঠানের আজকের সমাপ্তি ঘোষণা করছি, পরের বার আবার দেখা হবে।